গ্যাস সংকটে আবাসিকেও চুলা জ্বলছে না, ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক ফিলিং স্টেশন। আজকে 3 দিন ধরে পাম্পে আমরা গ্যাসের লেগা সংকট। আমরা নর্মালি 15 PSI গভর্নমেন্টের সাথে তিতাসের সাথে কন্ট্রাক্ট, কিন্তু আমরা 3, 4, 2 PSI পাই না। চট্টগ্রামের সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করল তদন্ত কমিটি। জাহাজটিতে মিলেছে বিষাক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি। হাইড্রোজেন সালফাইড যেটা আছে সেটাকে কিভাবে পানি দিয়ে ওনারা যেটা চিন্তা ভাবনা করছেন টিমটা, সেটাকে যখন ওনারা ফ্রি করবেন, থ্রেড ফ্রি হয়ে যাবে, দেন ওনারা ভিতরে হয়তো যেতে পারবে। কাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কার্যক্রম। জেলা জুড়ে উৎসবের আমেজ। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। রাজধানী সহ সারা দেশে তীব্র হচ্ছে গ্যাস সংকট। অনেক পাম্পে গ্যাস সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ব্যাহত শিল্প কারখানার উৎপাদন, চুলা জ্বলছে না অনেক বাসা বাড়িতেও। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। বিভিন্ন জেলায় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। তীব্র গ্যাস সংকটের প্রভাবে ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরাও। বাসাবাড়িতে চুলা জ্বলছে না, বাধ্য হয়ে অনেকেই সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। শিল্প খাতেও বিরূপ প্রভাব পড়েছে গ্যাস সংকটে। ব্যাহত হচ্ছে উৎপাদন, বহু কারখানা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন শ্রমিকরা। সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ অনেক কমে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। এই যে গার্মেন্টস চালাই, কিন্তু গার্মেন্টস মারতে পারি না, রোডের শ্রমিক টানতে পারি না। আজকে 3 দিন ধরে পাম্পে আমরা গ্যাসের লেগা সংকট। বাড়িতে গেলে ফোন দেয়, বাজার লয়ে যেতাম না। বাজার আমি কীভাবে নেবো? গাড়ি লয়ে আমি গাড়ি তো গ্যাস পাই না, তো বাজার আমি কীভাবে নেবো? আমরা নর্মালি 15 PSI গভর্নমেন্টের সাথে তিতাসের সাথে কন্ট্রাক্ট, কিন্তু আমরা 3, 4, 2 PSI পাই না। গ্যাস সংকটের খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। গ্যাসের প্রভাব শিল্প কারখানাগুলোয় কেমন পড়ছে, সেখানকার বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন। জ্যোতি, আপনি যদি বলি যে গাজীপুরের যে শিল্পনগরী রয়েছে সেখানে প্রায় 3000 শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং বলা যায় যে অধিকাংশই গ্যাস নির্ভর, এবং চলমান যে গ্যাস সংকট রয়েছে সেই সংকটে কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান তারা মুখ থুবড়ে পড়েছেন। তারা তাদের কাঙ্ক্ষিত উৎপাদনে যেতে পারছেন না। চাপ না থাকার কারণে তারা তাদের শিপমেন্ট ডেলিভারি দিতে গিয়ে তারা শঙ্কায় পড়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করছেন যে তারা এই সময় মতো তারা যদি শিপমেন্ট দিতে না পারেন তাহলে বায়ার অন্যত্র চলে যাওয়ার একটি ভয় তাদের ভিতরে কাজ করছে। তো এখানে যেই শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো পুরোপুরি বন্ধ না হলেও তাদের যেই কাঙ্ক্ষিত উৎপাদন সেটি হচ্ছে না, কারণ গ্যাসের চাপ অনেক কম। একটি শিল্প প্রতিষ্ঠান চালাতে গেলে যেখানে 40 থেকে 50 PSI গ্যাসের চাপের দরকার, সেখানে তারা এখন 3-4 PSI চাপ পাচ্ছেন, যার কারণে তারা তাদের বয়লার এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি সেগুলো তারা চালাতে পারছেন না। তাদের যে শ্রমিক রয়েছে সেই শ্রমিকদেরকে তারা অনেকটাই বসিয়ে রেখে তাদেরকে বেতন দিতে হচ্ছে। আবার বন্ধ করে দিলেও তারা বিপাকে পড়ছেন, অনেক শ্রমিক বেকার হয়ে যাওয়ার ভয় রয়েছে। তো যার কারণে তারা গ্যাস সংকটের কারণে বলা যায় যে শিল্প প্রতিষ্ঠানগুলো এক ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে, তাদের শিপমেন্ট নিয়ে, পাশাপাশি শ্রমিকদের জীবন জীবিকা নিয়ে। তো তারা যেটি বলেছেন যে দ্রুতই যে গ্যাস সংকটের সমাধান করে তাদেরকে কাঙ্ক্ষিত উৎপাদনের দিকে যাওয়ার জন্য সহায়তা চেয়েছেন সরকারের কাছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। আলামিন, আপনাকে ধন্যবাদ।
কুমিল্লা থেকে আমাদের সহকর্মী খোকন চৌধুরীকে দেখতে পাচ্ছি, তিনি অপেক্ষা করছেন। খোকন, গ্যাস সংকট তো অনেক দিন ধরেই চলছে, আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেখানকার, জানাবেন বিস্তারিত। যদি কুমিল্লার যে গ্যাস সংকট আসলে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এর যে তীব্র সংকট সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন ঘুরেছি। বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনেই কিন্তু বন্ধ রয়েছে, কর্মকর্তারা কিন্তু অলস সময় পার করছেন। তাদের সঙ্গে আসলে কথা বলে আমরা যেটি জেনেছি, আসলে তাদের যে গ্যাসের যে চাপ সেটি না থাকার কারণে কিন্তু তারা গ্যাস বিক্রি করতে পারছেন না, এবং যারা যানবাহন নিয়ে আসছেন তারা কিন্তু ফেরত যাচ্ছেন। যে দু একটি জায়গায় পাওয়া যাচ্ছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ ভিড় দেখা যাচ্ছে যানবাহনের, এবং পর্যাপ্ত চাপ না থাকার কারণে কিন্তু আসলে তারা থেমে থেমে গ্যাস দিচ্ছেন। এই কুমিল্লার গ্যাস কিন্তু কুমিল্লা বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী সহ 6টি জেলায় কিন্তু এখান থেকে গ্যাস যায়, এবং 6টি জেলারই কিন্তু আসলে আমরা খোঁজ নিয়ে যেটি জেনেছি একই চিত্র। এই প্রভাব কিন্তু আসলে এই গ্যাসের যে তীব্র সংকট সেই প্রভাব কিন্তু এখন সর্বক্ষেত্রে পড়েছে। যারা বিশেষ করে জেলার ভিতরে চলাফেরা করেন সেখানেও কিন্তু তারা অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু যেতে হচ্ছে, গ্যাস না থাকার কারণে কিন্তু অন্যান্য যানবাহনের আশ্রয় নিতে হচ্ছে। ফলে মানুষের জীবনযাত্রার মধ্যে কিন্তু এই গ্যাস সংকটের একটি তীব্র সংকট আমরা দেখতে পেয়েছি, এবং বাসাবাড়িতেও কিন্তু গ্যাস মিলছে না। অনেকে কিন্তু সিলিন্ডার গ্যাস জ্বালিয়ে তাদের কাজ চালাচ্ছেন, এবং অনেকে ইলেকট্রিক চুলার মাধ্যমে কিন্তু কাজ চালাচ্ছেন। ফলে সকল ক্ষেত্রেই কিন্তু এর একটি বিরূপ প্রভাব পড়েছে। জ্যোতি। খোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবশেষ যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী জুবাইর রিফাত। ফিলিং স্টেশনগুলোর চিত্র আমাদেরকে একটু জানাবেন, আর গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষ থেকে কি বলছে সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। যদি আমার পেছনের যে দীর্ঘ লাইন সেটি দেখে আসলে খুব সহজেই অনুমেয় যে চট্টগ্রামের যে গ্যাস সংকট সেটি আসলে কতটা প্রকট, কতটা তীব্র, এবং অসংখ্য চালকের সাথে আমাদের সকাল থেকে কথা হচ্ছিল। তারা যেটি যে চট্টগ্রাম শহরের অভ্যন্তরে যেই গ্যাস রিফুয়েলিং স্টেশনগুলো রয়েছে এগুলোর অধিকাংশই আসলে বন্ধ, এবং যে কটি খোলা আছে সেগুলোতেও আসলে গ্যাসের চাপ এত কম, সেক্ষেত্রে তারা 200 থেকে 250 টাকা, যেখানে নিয়ত স্বাভাবিক সময় আসলে গ্যাস তারা নিতেন, সেক্ষেত্রে তারা এখন পাচ্ছেন 50 থেকে 60 টাকা। কোনো কোনো ক্ষেত্রে সেটি ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তাহলে 100 টাকার গ্যাস মিলছে। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে 100 টাকার গ্যাস নিয়ে সড়কে নেমে আবার যে যাত্রী পরিবহন সেটি করে 3-4 ট্রিপ ভাড়া দিলেই আসলে সেই গ্যাস আবার ফুরিয়ে যাচ্ছে, আবারও তাদেরকে 12 থেকে 14 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে যে পাইপলাইন রয়েছে সেই পাইপলাইনে আসলে স্বাভাবিক সময়ের যে সরবরাহ সেই সরবরাহ তো নেই, এবং অন্যান্য এই যে গত এক সপ্তাহ ধরে যে সংকট তীব্র হচ্ছে সেই সময়টিতেও আসলে যে পরিমাণ চাপ ছিল সেই চাপটিও আসলে নেই। ফলত মানুষের যে ভোগান্তি, চালকদের যে ভোগান্তি সেটি আসলে একেবারে চরমে গিয়ে থেকেছে, এবং এর প্রভাব কিন্তু পড়েছে আসলে সাধারণ গণপরিবহনও। আমরা দেখেছি যে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে অথবা সড়কে স্বাভাবিকভাবেই যেহেতু চাপ কমে এসেছে, স্বাভাবিকভাবে সেই কারণেই যে কয়টি সিএনজি অটোরিকশা সড়কে চলছে তারাও আসলে দ্বিগুণ 3 গুণ করে আসলে ভাড়া হাঁকাচ্ছেন, এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোর প্রতিও আসলে মানুষের নির্ভরতা বেড়েছে, এবং মানুষের যে ভোগান্তি সেটি একেবারে স্পষ্ট। এবং এই যে প্রভাব সেটি যে শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থায় পড়েছে তা নয়, সেটি শিল্প খাতেও পড়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে একই সাথে সেই প্রভাবটি কিন্তু পড়তে শুরু করেছে, আমরা দেখেছি যে বাসা বাড়িতেও। সব মিলিয়ে এই যে গ্যাসের যে সংকট সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কখন নাগাদ সেটি স্বাভাবিক হবে সেটিও আসলে পরিষ্কারভাবে কেজেডিসিএল কর্তৃপক্ষ বলতে পারছে না। জ্যোতি, এই ছিল চট্টগ্রামের সর্বশেষ খবর। রিফাত, সেখানকার বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন জেলার মতো ব্রাহ্মণবাড়িয়াতেও চলছে গ্যাসের তীব্র সংকট, যার প্রভাব পড়েছে বাণিজ্যিক ও আবাসিক পর্যায়ে। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, গ্যাস সংকটে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প, বিপাকে পড়েছেন সিএনজি চালকরা। তীব্র গ্যাস সংকটের বিরূপ প্রভাব পড়েছে শিল্প খাতেও। কর্তৃপক্ষ বলছে বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় এই সংকট তৈরি হয়েছে। গ্যাস পাই না, খাউন খানি সাইডা দিছি, বাইরেতে গাড়ি না খাউন লাগে, ছেলে মেয়ে কষ্ট করতেছি, গ্যাস নাই। আমরা মুক্তি চাই, আমরা শান্তি চাই। ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেন্ডা মৌবাগ এলাকার আসিয়া বেগম আক্ষেপ নিয়ে জানাচ্ছিলেন নিজের দুর্ভোগের কথা। তো
আমরা এই অবস্থায়। শুধু আসিয়া বেগমই নয়, গত 4 দিন ধরে গ্যাসের চাপ কমে যাওয়ায় দুর্ভোগে শহরের প্রায় 23,000 আবাসিক গ্রাহক। কোথাও কোথাও স্বল্প পরিসরে গ্যাস থাকলেও চাপ এতটাই কম যে তা দিয়ে প্রয়োজনীয় রান্নাবান্না করাও সম্ভব হচ্ছে না। কেউ কেউ আবার বাধ্য হয়ে ঝুঁকছেন মাটির চুলা কিংবা সিলিন্ডার গ্যাসের ওপর। চাপ বেড়েছে হোটেল রেস্তোরাঁগুলোতেও। একটা লাইন কি ঠিক করতে 3 দিন লাগে, আপনারা কি লুক লাগাইছেন? আমরা এত কষ্ট করতাম, আপনি তাড়াতাড়ি কাজ করেন না, কিভাবে করলে আমরা গ্যাস পাবো সেই সুযোগ করে দেন। গ্যাসের সমস্যা তো আমরা সহ্য হইতে পারতেছি না, বুঝছেন না। আর লাকি কি ভাবা যায় শহরের বাড়ি, এটা গ্রামের বাড়ি হলে না বলে লাকি আনতে টুকাই না ফাঁক শাক করন যায়, এটা তো শহরের বাড়ি, এটা তো লাকি ভাবা যায় না। রোজার মতো নেই যে রোজা আছি সারাদিন, এমন অবস্থা। সারাদিনও আসে না, রাতেও অপেক্ষা করলাম, রাতে আসুক তাও পাইলাম না। গ্যাস সিলিন্ডারও কোথায় পাচ্ছি না। সিন্ডিকেট যেখানে যায় সেখানে 3,000 টাকা বলে, এটা একটা কথা হলো? বাচ্চা কাচ্চা আছে, খাওয়ার কষ্ট, হোটেল থেকে কিনে না খাওয়া যায়, হোটেলের মধ্যে ভাত হেরা বিক্রি করে না, হেরা কোনা আমরা হোটেলে ভাত বিক্রি করি না। ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। সাময়িকভাবে বন্ধ রয়েছে 5টি সিএনজি রিফুয়েলিং স্টেশন। দুর্ভোগ আসলে কবে কাটবে বা কিভাবে এই দুর্ভোগ নিরসন হবে এটা আমরা আজও জানি না, বা কর্তৃপক্ষ আমাদের কোনো নির্দেশনা আজ পর্যন্ত দেয় নাই। বিগত 3 দিন যাবৎ ফিলিং স্টেশন বন্ধ, এই মালিকের তো অনেক ক্ষয়ক্ষতি। বিসিক শিল্প এলাকায় গ্যাস নির্ভর 17টি শিল্প কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে এলএনজি সংকটের কারণে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন গ্যাস দেয়া যাচ্ছে না। কবে নাগাদ এই সংকট কাটবে সে বিষয়েও কিছু জানাতে পারেনি তারা। এলএনজি ক্রাইসিসের জন্য জিনিসটা হয়েছে, অনেকটা কবে নাগাদ আমরা পুরোপুরি গ্যাসটা পাবো সেই বিষয়টাও আমরা অনেক হায়ার লেভেলে যোগাযোগ করতেছি, কিন্তু কেউ স্পেসিফিক বলতে পারতেছে না। গত বুধবার বিজিডিসিএল এর জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বিঘ্ন ঘটছে। এর প্রভাবে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে দুর্ঘটনার 6 ঘন্টা পর বাতাসে 10.8 ppm মাত্রার হাইড্রোজেন সালফাইড পাওয়া গেছে। বিস্ফোরক অধিদপ্তরের ধারণা, দুর্ঘটনার সময় বাতাসে হাইড্রোজেন সালফাইডের মাত্রা 100 ppm এর উপরে ছিল। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যায় শিল্প সচিব সহ জেলা প্রশাসন ও শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। শুক্রবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল নামের ওই শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ কাটার কাজ শুরু করে শ্রমিকরা। হঠাৎ বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে যান 34 জন শ্রমিক। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে 9 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। এই ঘটনায় জেলা প্রশাসন 9 সদস্যের এবং শিল্প মন্ত্রণালয় 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পুলিশ সুপার জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা না করলে পুলিশি আইনগত ব্যবস্থা নেবে। হাইড্রোজেন সালফাইড যেটা আছে সেটাকে কিভাবে পানি দিয়ে ওনারা যেটা চিন্তা ভাবনা করছেন টিমটা, সেটাকে যখন ওনারা ফ্রি করবেন, থ্রেড ফ্রি হয়ে যাবে, দেন ওনারা ভিতরে হয়তো যেতে পারবেন, ভিতরের বিষয়গুলো ওনারা দেখবেন। জয়পুরহাটের খেতলালে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভোরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম বাদশাহ। আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। আহত মাজেদুল জানায়, শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকায় যাচ্ছিল তারা। এ সময় চোর সন্দেহে তাদের আটক করে ওই এলাকার কয়েকজন। এক পর্যায়ে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখে। পরে পদ্মপুকুর এলাকায় নিয়ে হাত পা বেঁধে মারধর করে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর পর্যন্ত 29 কিলোমিটার আঞ্চলিক সড়ক এখন চলাচলের অনুপযোগী। পানি উন্নয়ন বোর্ড বাঁধ উঁচু করতে রাস্তায় মাটি ফেললেও পরে আর পথটি পাকা করার উদ্যোগ নেয়নি। এতে বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলোবালির পাশাপাশি সড়কে তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ। চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন 2 উপজেলার 20 গ্রামের লক্ষাধিক মানুষ। কাদামাটির এই রাস্তা সিরাজগঞ্জের এনায়েতপুর শাহজাদপুর আঞ্চলিক সড়কের প্রায় 150 কোটি টাকার উন্নয়ন কাজ এখন গলার কাটা হয়েছে এই পথে চলাচলকারী লাখো মানুষের।
1998 সালে যমুনা নদীর তীর ঘেঁষে নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। দুই উপজেলার মানুষের চলাচলের জন্য ছিল সরু এক মেঠো পথ। পরবর্তী সময়ে রাস্তাটি পাকা করা হয়। বছর 6 আগে বাঁধ সংস্কারের পাশাপাশি যান চলাচলের সুবিধার্থে সড়কটি প্রশস্ত করা হয়। এর 2 বছরের মাথায় বাঁধ উঁচু করতে পাকা সড়ক ভেঙে মাটি ফেলে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের অর্থ সংকটের কারণে আঞ্চলিক সড়কটি আর পাকা করা হয়নি। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলে। একে রাস্তা দিয়ে যাওয়া যায় না, খুব কষ্ট, এবং ওলিগারে গাড়ি ভেঙে যায়, আবার ওলিগারে গাড়ি ঠেলা না দিলে গাড়ি ওঠে না। বৃষ্টি হলে রাস্তা ব্যবহার করতে পারবে না, অসম্ভব। হাইটেই তো যাওয়া যায় না, গাড়ি নিয়ে যাবনি কেমনি। জায়গায় জায়গায় খঙ্গুল, গাড়ি পোল্ট্রি খায়, তারপরে মনে করেন যে লোড গাড়ি না আসা যায় না, গাড়ি নষ্ট হয়। আঙ্গুরের কামের থেকে মনে করেন আঙ্গুর খরচ বেশি, গাড়ি চলে না, হাইটা যাওয়া যায় না, কত কষ্ট। চলাচলের অনুপযোগী এই আঞ্চলিক সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। এই রাস্তা পাকা ছিল, সব লোকজন যাওয়া আসা করছে, সুবিধা ছিল। এখন তো বিরাট অসুবিধা হয়েছে। এখন তো মানুষজন ভ্যান নিয়ে আসতে পারে না, গাড়ি নিয়ে আসতে পারে না। ভ্যান গাড়ি দিয়ে যাইবার নইলে গাড়ি উল্টা যায়, নসিমন গাড়িতে যাইবার নইলে গাড়ি উল্টা যায়, কেদো বেদর। পুরা রাস্তাটাই মানে অচল আছে, মানুষের চলাফেরা করতে পারে না, ছেলেপেলে স্কুলে যাইতে পারে না, ব্যবসা বাণিজ্য হাট আছে, হাটে কাপড় চোপড় আনতে পারে না। সড়ক ও জনপথ বিভাগ বলছে রাস্তাটি পাকা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। বরাদ্দ মিললেই শুরু হবে কাজ। 1-2 কিলোমিটার রুট হলে আমরা আমাদের ভিত্তিতে করে দিতে পারতাম, কিন্তু এটা তো 25 কিলোমিটার রুট হলো মাটির রুট, এবং এটা সড়ক ও জনপথ তার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডেই করতে হবে। তা আমরা ওখানে বর্ষাকালে যেহেতু ওখানে মাটির রাস্তা, একেবারে কোনো লেয়ার থাকলে না আমরা কাজ করতে পারতাম, মাটির রাস্তা এখানে আসলে বেসিক্যালি প্রকল্প ছাড়া এটা শুরু। অবিলম্বে 29 কিলোমিটার মাটির রাস্তাটি পাকা করে চলাচলে স্বস্তি ফেরানোর দাবি এলাকাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন সহ দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফর ঘিরে পুরো জেলায় বইছে উৎসব আমেজ। অনুষ্ঠান স্থলে সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। শহরের প্রবেশদ্বার থেকে শুরু করে অলিগলি সবখানেই এখন সাজ রব। উপলক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম কিশোরগঞ্জ যাচ্ছেন তারেক রহমান, তাই স্থানীয়দের প্রত্যাশাও একটু বেশি। আমরা যে অসুস্থ মানুষ, আমার স্বামী অসল, আমি অসল, চলাফেরা করতে পারি না, আমরা সয় সম্পদ নাই। আপনারা যদি আমরা এই যে দয়া করি দিয়ে দিতে, তো আমরা ফ্যামিলি আমরা মানে চলতাম। অত্যন্ত আনন্দিত, কিশোরগঞ্জবাসী অত্যন্ত গর্বিত, ঈদের আনন্দের মতো লাগছে আমাদের কাছে। রোববার সকালে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। এরপর মৎস্য সম্পদ সংরক্ষণ কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 14 জনকে স্বর্ণপদক প্রদান করবেন। উদ্বোধন করবেন শোলাকিয়া ঈদগাহ ময়দান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর। দুপুরে জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর। বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছেন তারা। মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রীকে কিশোরগঞ্জবাসী বরণ করার জন্য। আমরা প্রত্যেকটা ভেন্যুতেই রাত দিন নেতাকর্মীদেরকে নিয়ে, প্রশাসনকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, যাতে সুন্দরভাবে এই প্রোগ্রামটা সম্পন্ন করা যায়। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 17 কোটি টাকার বিভিন্ন প্রকল্প এলজিডির মাধ্যমে বাস্তবায়ন হবে। সেই প্রকল্পের যে কাজগুলো হবে সেগুলোরই ভিত্তিপ্রস্তর উন্মোচনের জন্য বা উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শোলাকিয়া মাঠে আসবে। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে রোববার সন্ধ্যা 6টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। তাপস সরকার, যমুনা নিউজ। বৃষ্টি কখনো হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো বা মনকে ভীষণ আবেগী করে তোলে। তাই তো বর্ষা নিয়ে কবি সাহিত্যিকদের লেখার অন্ত নেই। তবে উপকূলে বৃষ্টি আসে মানুষের বেঁচে থাকার স্বপ্ন নিয়ে। বৃষ্টির ফোঁটা কখনো বিশুদ্ধ পানির তৃষ্ণা মেটায়, কখনো আবার ফেটে চৌচির হওয়া লবণাক্ত জমিকে যৌবন দেয়। অন্যদিকে অতিবৃষ্টিতে বিলের পর বিল তলিয়ে ফসল নষ্ট হওয়ার দৃশ্য কম নয়। সহকর্মী শেখ আল এহসানের পাঠানো তথ্য ও আমির সোহেলের তোলা ছবিতে থাকছে বিস্তারিত।
একসময় এই বৃষ্টি ছিল শৈশবের সবচেয়ে বড় উৎসব। কাদামাখা মাঠে ফুটবল, বৃষ্টির জলে ভেসে যাওয়া কাগজের নৌকা, ভিজে বাড়ি ফিরে মায়ের বকুনির সেই দিনগুলো আজও বর্ষা এলেই মনে পড়ে যায়। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু বৃষ্টির স্মৃতিগুলো এখনো বদলায়নি। উপকূলে বৃষ্টি শুধু আনন্দের নয়, এখানে বৃষ্টি মানে বেঁচে থাকার গল্প। নোনার দাপটে যখন ফসলহীন থাকে হাজার হাজার হেক্টর জমি, তৃষ্ণার্ত মাটির তখন অপেক্ষা এক পশলা বৃষ্টির। বৃষ্টি নামলে ধুয়ে যায় জমে থাকা লবণের আস্তরণ, মাটিতে ফিরে আসে সজীবতা। আর সেই সুযোগেই কৃষক নেমে পড়েন মাঠে। তাদের কাছে তাই বৃষ্টির প্রতিটি ফোঁটা ফসলকে বাঁচিয়ে তোলার স্বপ্ন। বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে আমাকে তৎপর শুরু হয়ে যায় বীজ ফেলানোর জন্য। কবে বীজ ফেলাবো, কবে কি করব, এই এর দিকেই মন চলে আসে। নোনা পানির এই জনপদে মিষ্টি পানির সংকট দীর্ঘদিনের, তাই বৃষ্টি শুরু হলেই ঘরে ঘরে শুরু হয় পানি ধরে রাখার ব্যস্ততা। আমরা বৃষ্টির পানি ধরে সংরক্ষণ করে বছরের 6-7 মাস এই পানি আমরা পান করি। বৃষ্টি মৌসুমে ধরেন 2 মাস বা 3 মাস যে পানিটা হয়, সাধারণ পরিবার এই পানিটা আহরণ করে। বৃষ্টির ছোঁয়ায় বদলে যায় প্রকৃতিও, ধুয়ে মুছে আরও সবুজ হয়ে ওঠে গাছপালা। পথের ধারে নাম না জানা কত ফুল বৃষ্টির পানিতে যেন নতুন করে মেলে ধরে পাপড়ি। সেই বৃষ্টি যখন হয়ে ওঠে অতিবৃষ্টি, তখন বদলে যায় গল্প। বিলের পর বিল তলিয়ে যায় পানিতে, ডুবে যায় কৃষকের স্বপ্ন। একদিকে বৃষ্টির জন্য অপেক্ষা, অন্যদিকে অতিবৃষ্টির ভয়। উপকূলের মানুষের জীবন তাই বর্ষার সঙ্গে এক অদ্ভুত সমঝোতার গল্প। বর্ষা আসলে সবারই পরিবর্তন আনে, মানুষের মনেরও পরিবর্তন আনে, ফসলেরও পরিবর্তন আনে, আর মাটি তো প্রাণ ফিরে পায়। আর যদি উপকূলীয় জমি হয়, আমাদের সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জমিতে আপনারা জানেন মার্চ, এপ্রিল, মে এই 3 মাস কিন্তু আস্তে আস্তে স্যালাইনিটি বাড়তে থাকে। তবু বৃষ্টি এলে মানুষ স্বপ্ন দেখে, শিশু স্বপ্ন দেখে কাদামাখা মাঠে ফুটবল খেলার, কৃষক স্বপ্ন দেখেন সবুজ ধানের, মা স্বপ্ন দেখেন ঘরের কলসিতে মিষ্টি পানির, আর উপকূলের মানুষ স্বপ্ন দেখেন নোনা মাটির বুক চিরে জনপদ আবারও সবুজ হয়ে উঠবে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।